ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রশ্ন বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো দিচ্ছিলাম এবং আমি তোমাদেরকে 2টা ভিডিও দিয়েছি। এরপরে এই 1 থেকে 14 পৃষ্ঠার মধ্যে এটা লাস্ট ভিডিও। এরপরে আমরা অন্য চ্যাপ্টার দেখবো। আর আজকে তোমরা আজকে নজর রাখো, আজকে আমি তোমাদেরকে ইংরেজি তোমাদের গ্রামার পাঠটা সম্পূর্ণ করায় ফেলবো। এই ভিডিওটা তোমাদেরকে সন্ধ্যা বাজে তোমরা পেয়ে যাবা, পুরো ফুল গ্রামার ভিডিও সব ক্লাসের দিব, তোমাদেরটা দিয়ে দিব আজকে। এটা বিজ্ঞান তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ভিডিও, লাস্ট পার্ট। তোমাদের এই ভিডিওটা বিজ্ঞান ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ভিডিও। এরপরের চ্যাপ্টারে আমরা ভিডিওগুলো দিব। তবে এরপরের চ্যাপ্টারের ভিডিওগুলো প্রত্যেক চ্যাপ্টারের জন্য একটা করে ভিডিওই হবে। ফার্স্ট চ্যাপ্টারের বিভিন্ন কারণে 3টা ভিডিও হয়ে গেছে। দেখো এখানে এই প্রথম প্রশ্ন রচনামূলক প্রশ্ন, ওকে, দৃশ্যপটবিহীন। দেখো এই প্রথম প্রশ্নটা বোর্ড থেকে দেওয়া, যে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করে। এই প্রশ্নটা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নেই দেওয়া আছে, নমুনা প্রশ্নে ওটা আসছিল। একটা প্রশ্ন ছিল, দেখো, কিভাবে প্রযুক্তি মানুষের কল্যাণ ও অকল্যাণ উভয় করে? বিজ্ঞানের আবিষ্কার একদিকে উপকারী, অন্যদিকে ধ্বংসাত্মক, বর্ণনা করো। 2টা প্রশ্ন একই টাইপের, ওকে। এই যে মানে 2 নম্বর প্রশ্নটা দেখো আমি অথবা দিয়ে রাখছি, এই 2টা উত্তর একই। আর 1 নম্বর প্রশ্নটা তোমাদের শিখতে হবে, তাই আমি উত্তরগুলো দিয়ে দেবো। তার আগে প্রথম চ্যাপ্টারের কিছু জিনিস বাকি ছিল, ওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো এমসিকিউ 16 নম্বর পর্যন্ত আমি দিয়েছিলাম। 17 নম্বরটা দেখো, যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে রাশি। এই বলেটা আলাদা হবে, ওকে। রাশি বলে, পরিমাপকৃত বিষয়কে রাশি বলে। আমাদের পরিচিত জগতে সব রাশি তৈরি করা যায় কয়টি রাশি দিয়ে? 7টি রাশি দিয়ে। স্কেলার রাশি বা মৌলিক রাশিগুলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ আর আলোর ঔজ্জ্বল্য। এগুলো তোমরা মনে রাখবা নামগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আসে সেখানেও এটা আসতে পারে, এই রাশিগুলোর নাম মনে রাখবা। এই 7টে রাশি দিয়ে আমরা সব রাশি প্রকাশ করতে পারি। আর তার মাঝে এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এই 4টা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। ভরের একক কি? ভরের একক কিলোগ্রাম বা কেজি। সময়ের একক হলো সেকেন্ড। তাপমাত্রার একক কেলভিন। পরিমাপে ভুল করেছিল এয়ার কানাডার যাত্রীবাহী একটি বোয়িং 767 কত সালে? 1983 সালের 23শে জুলাই। পরিমাপের হেরফেরের কারণে নাসা $125 মিলিয়ন একটি মহাকাশযান মঙ্গল গ্রহে বিধ্বস্ত হয়েছিল 1999 সালে 23শে সেপ্টেম্বর। একজন মানুষের পা থেকে কোমর পর্যন্ত দূরত্বটুকু হচ্ছে 1 মিটার। এটা কিন্তু একটা আনুমানিক মাপ। পা থেকে কোমর পর্যন্ত মাপটা 1 মিটার ধরা হয়। আদর্শ মিটার স্টিক কোথায় রক্ষিত আছে? ফ্রান্সের একটি মিউজিয়ামে। 1001 বলতে কত সময় লাগে? 1 সেকেন্ড। এটাও একটা আনুমানিক মাপ, হ্যাঁ। 1001 বলতে 1 সেকেন্ড টাইম লাগে। বরফ হওয়ার তাপমাত্রা 0 ডিগ্রি। বরফের তাপমাত্রা 0 ডিগ্রি। আর পানি ফুটে যায়, যেটা পানির স্ফুটনাঙ্ক, পানি যে ফুটে, এটা তাপমাত্রা 100 ডিগ্রি। তোমরা দেখো যে 100 ডিগ্রি তাপ দিলে কিন্তু পানি আর বরফ থাকবে না, ওকে। কোনো পানি থাকবে না, পানি সব উড়ে যাবে। অনেক সময় যদি 100 ডিগ্রি তাপ দেওয়ার পরও যদি পানি থেকে যায়, তাহলে ওই পানি ভেজাল পানি, ওকে। আমি 100 ডিগ্রি তাপ দিলে পানি উড়ে যাবে সব। এটা পানির স্ফুটনাঙ্ক অথবা বাষ্প হওয়ার তাপমাত্রা। আর পানির 0 ডিগ্রি তাপমাত্রা, বরফ হওয়ার তাপমাত্রা 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি তাপ থাকলে দিলে এরপর পানি গলতে থাকবে, এটা পানির গলনাঙ্ক বলা হয় 0 ডিগ্রিকে। বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রা পার্থক্য কত? 100 কেলভিন। বরফের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট এবং ফুটন্ত পানির তাপমাত্রা হলো 212 ডিগ্রি ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল হবে, মানে বরফের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট আর ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি, এটা ফারেনহাইট স্কেলে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা 58.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু সেলসিয়াসে সেটা হবে 37 ডিগ্রি। গড়ের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 2 মিটার হলে ক্ষেত্রফল কত? উত্তর 10। ব্যাখ্যাটাকে দেখো আমি দিয়ে দিছি। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর দৈর্ঘ্য হলো 5 মিটার, প্রস্থ 2 মিটার, এই 5 দুগুণ 10 মিটার। দেখো যৌগিক একক কোনটা? যৌগিক বর্গমিটার। দেখো মিটার মিটার গুণ করলে কিন্তু বর্গমিটার হয়। এরকম যেগুলো আয়তন, ঘনমিটার, বর্গমিটার, এগুলো কিন্তু যৌগিক একক। একটা গাড়ি যদি 3 সেকেন্ডে 15 মিটার যায়, তার বেগ কত? তাহলে বেগ মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে হবে। আমাদের দূরত্ব ছিল 15 মিটার আর সময় হলো 3 সেকেন্ড। 15 ভাগ 3 দিলে 3 5 15 মিটার পার সেকেন্ড। মনে রাখবা এখানে দূরত্বকে সবসময় মিটারে রাখবা আর সময়কে সেকেন্ডে রাখবা, ওকে। এবার দেখো তোমাদের এই অধ্যায়ে আরো 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যে সেটা হলো দেখো পরিমাপের প্রয়োজনীয়তা কি লেখো।
তো সঠিক এবং নির্ভুল তথ্যের জন্য এটা তোমাদেরকে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে, দৃশ্যপটবিহীন প্রশ্নের মাঝেও এটা তোমাদেরকে দিতে পারে। আবার দৃশ্যপট নির্ভর প্রশ্নের মাঝেও এটা দিতে পারে যে উদ্দীপকের আলোকে পরিমাপের প্রয়োজনীয়তা কি সেটা লেখো। তো এই প্রশ্নটা তোমাদেরকে জানা থাকতেই হবে। সঠিক এবং নির্ভুল তথ্যের জন্য পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিসের মাপ নির্ধারণ করতে পরিমাপ অপরিহার্য। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সঠিক পরিমাপ আবিষ্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাণিজ্য, নির্মাণ, চিকিৎসার ক্ষেত্রে যথাযথ পরিমাপ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ভর আর ওজনের মধ্যে পার্থক্য কি? ভর হলো একটা বস্তুর ভৌত ধর্ম, যা বস্তুতে থাকা পদার্থের পরিমাণ নির্দেশ করে। মানে একটা বস্তুর মধ্যে কতটুকু পদার্থ আছে এটাই তার ভর। আর ওজন হলো ওই বস্তুর উপর মহাকর্ষ শক্তির দ্বারা প্রদত্ত বল। মানে আমরা জানি ভর হলো এম, কিন্তু ওজন হলো এম জি, মানে এখানে একটা ত্বরণ থাকবে। ওকে, মনে রাখবা এটা। মানে ওজনের বল, তার মানে ওজন হলো কোনো বস্তুর উপর কতটুকু মহাকর্ষ শক্তি দ্বারা প্রদত্ত বলটুকু। এটি স্থানভেদে চেঞ্জ হতে পারে। ভরের একক আমরা কিলোগ্রাম আর ওজনের একক হলো নিউটন, কারণ ওজন হলো মহাকর্ষ বলের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে এটা তোমরা মনে রাখবা, এটা তোমাদের বইয়ে ছিল। কিছু পড়া তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু কারণ তোমাদের বিজ্ঞান বইয়ে অনেক কঠিন কঠিন পড়া দিয়েছে, যেগুলো পরবর্তী ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এখানে দেখো এবার তোমাদের বইয়ের অনুশীলনীতে কয়টা প্রশ্ন দেওয়া ছিল। 2, 3, 1 নম্বর প্রশ্নটা একদমই দরকার নেই। আর 2 থেকে 6 নম্বর প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো অনেক সময় তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নের মধ্যে দিতে পারে। এর জন্য আমি এই প্রশ্নের উত্তর করাও তোমাদেরকে করে দিয়েছি। দেখো যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির 6টি ধাপের মধ্যে কোনটি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, কেন? দেখো আমার কাছে পরীক্ষা ও তথ্য সংগ্রহ, যেটা পরীক্ষণ ও তথ্য সংগ্রহ, এই ধাপটা গুরুত্বপূর্ণ মনে হয়। কেননা কোনো অনুমান বা প্রশ্নের সত্যতা নির্ধারণ করতে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ প্রয়োজন হয়। সঠিক পরীক্ষার মাধ্যমে সংগৃহীত তথ্যই বৈজ্ঞানিক অনুসন্ধানের মূল ভিত্তি হিসেবে কাজ করে। এবার বিজ্ঞানী এবং বিজ্ঞান মনস্ক এই দুটির মাঝে পার্থক্য কি? তাহলে বিজ্ঞানী হলো একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট বৈজ্ঞানিক জ্ঞান অর্জন এবং গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করেন। আর বিজ্ঞান মনস্ক ব্যক্তি এমন একজন যিনি বৈজ্ঞানিক পদ্ধতি এবং চিন্তাধারা মেনে চলেন। যদিও তিনি হয়তো বিজ্ঞানীও নাও হতে পারেন, কিন্তু বিজ্ঞান মনস্করা বাস্তবতা যাচাইয়ের জন্য পরীক্ষা এবং প্রমাণের উপর নির্ভর করেন। ধরা যাক তুমি একটা মুদির দোকান দিবে। সেই দোকানে বেচাকেনা করার জন্য তুমি কি দাঁড়িপাল্লা ব্যবহার করবে নাকি স্প্রিং ব্যালেন্স ব্যবহার করবে? কেন? আমি চাঁদে বেচাকেনার জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করব, কারণ দাঁড়িপাল্লা ভরের পরিমাপ করে, যা স্থানভেদে অপরিবর্তিত থাকে। অন্যদিকে স্প্রিং ব্যালেন্স ওজন পরিমাপ করে, যা মহাকর্ষ বলের উপর নির্ভর করে। চাঁদের মহাকর্ষ পৃথিবীর তুলনায় কম হওয়ায় স্প্রিং ব্যালেন্সের মাপ সঠিক হবে না, তাই দাঁড়িপাল্লাই বেশি নির্ভুল হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটা প্রশ্ন আছে। এটা তোমাদের কিন্তু এর আগের প্রশ্নগুলো তোমাদের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, কিন্তু এটা তোমাদের একটু দৃশ্যপটবিহীন প্রশ্নের মাঝে এটা আসতে পারে। 5 নম্বরটা, যেটা তোমাদের বইয়ের অনুশীলনীতে ছিল, যে লম্বা সুতা দিয়ে ছোট একটা পাথর ঝুলিয়ে সেটা দুলতে কত সময় নেয় বের করো। এখন সুতার দৈর্ঘ্য এবং পাথরের ভর বাড়িয়ে কিংবা কমিয়ে দোলনের সময় বের করে দেখো, সেটা কি কোনো পরিবর্তন হয়? আসলে দুলন্ত পেন্ডুলামের সময় নির্ধারণ করতে, পেন্ডুলাম বলে যে তুমি যেটা ঝুলাই দিলা, এটা পেন্ডুলাম বলা হয়। তো দুলন্ত পেন্ডুলামের সময় নির্ধারণ করতে প্রথমে একটা সম্পূর্ণ দোলনের, মানে একবার সামনের দিকে একবার পিছনের দিকে, এই সময়টা পরিমাপ করতে হবে। তো সুতার দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে দোলনের সময় বাড়বে, কারণ পেন্ডুলামের সময়ও মূলত সুতার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এর একটা সূত্র আসছিল যে টি সমান সমান 2π√L/G, এল এর নিচে জি। এখানে এল হলো সুতার দৈর্ঘ্য আর জি হলো ত্বরণ, যে অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা মাধ্যাকর্ষণ ত্বরণ বলি, 9.8। তো তবে পাথরের ভর বাড়লেও তো দোলনের সময়ের কোনো পরিবর্তন হয় না, কারণ সময়কাল ভরের উপর নির্ভর করে না। দেখো এই সূত্রের মাঝে এল মানে দৈর্ঘ্য আছে, জি মানে ত্বরণ আছে, আর পায়ের মান নির্দিষ্ট। তাহলে এখানে কোনো ভরের কোনো কথা নেই, তাহলে এখানে ভরের উপর নির্ভর করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটা তোমাদের ছিল যে, মানে এটা একটা সূত্র ছিল, TF/TC × 9, নিচে ভাগ হলো 5 যোগ 32। তো তুমি এই সূত্র ব্যবহার করে সেলসিয়াসের তাপমাত্রা টিসি দেওয়া থাকলে সেটা ফারেনহাইটের টিএফ মানে বের করতে পারবা কিনা। একটা নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট দুই স্কেলে তার মান সমান হয়, সেটা কত বের করতে পারবে? মানে তোমাকে বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান, এটা হলো মূল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার সূত্র হলো এইটা, যে টিসি সমান সমান টিএফ সমান সমান TC × 9 বা 5 যোগ 32। আবার আমি টিসি কে এইভাবে লিখতে পারি যে টিসি সমান সমান 5/9 TF - 32, এভাবে লেখা যায়। ওকে, এখন আমরা এই যে পাশে যে 9টা ভাগ ছিল,
আমি এই পাশে গুণ করে দিছি 9TC সমান সমান আর 5 দিয়ে গুণ করে দিছি এটাকে 5TF আর 5 গুণন 32। তো সেক্ষেত্রে 9 ভাগটা এই পাশে গুণ হয়ে গেছে আর 5 দিয়ে পাশে গুণ করে রাখছি, তাহলে 9TC মানে এটা পেলাম। এখন TC এবং TF যেহেতু সমান, তাহলে আমাদের দেখো TC আর TF সমান হবে। TC TF সমান হলে কি হবে দেখো, এখানে যেমন 9TC আর এখানে আছে 5TC, তাহলে 5TF 5TF। তো TF এর জায়গায় যদি আমি TC লিখতাম তাহলে 5টা TC হইতো। 5টা TC যদি আমি এপাশে 9টা TC থেকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার 4টা TC হবে। তো সেক্ষেত্রে এই 5টা TF আমি এপাশে মাইনাস করে নিয়ে আসছি, আর TF আর TC সমান আমি TF এর জায়গায় TC লিখছি, আর 9টা TC থেকে 5টা TC বাদ দিয়ে দিছি, 4টা TC হয়েছে। তাহলে আমরা সমান সমান দিয়ে -5 গুণন 32 সেটা লিখছি। এবার 5 আর 32 গুণ করলে -160 হয়। আর 4টা পাশে গুণ ছিল, 4টাকে পাশে ভাগ করে দিয়েছি, 160কে 4 দিয়ে ভাগ করলে 40 হয়, যেহেতু মাইনাস আছে -40 হবে। তার মানে যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস দেখাবে সে একই তাপমাত্রা 40 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। তার মানে নির্দিষ্ট তাপমাত্রা যেটা বলছে সেটা হলো টিসিতে -40 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সেটা টিসি এবং টিএফ এ সমান দেখাবে -40 তাপমাত্রাটা। সেক্ষেত্রে এটা তোমরা লিখে একটু মনে রাখবা, এটা একটু তোমাদের একটু জটিলই, তবে এটা তোমাদের পরবর্তী ক্লাসেও লাগবে। আর একটা শুনে মনে রাখবা, তোমরা যদি ক্যালভিন থেকে টিসি বের করতে চাও তাহলে তোমরা 273.5 বাদ দিলেই সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পেয়ে যাবা। আর যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা থাকে ক্যালভিনে বের করতে চাও তাহলে তোমরা 273.15 যোগ দিয়ে দিবা। তার মানে তোমরা যদি ক্যালভিন থেকে 273.15 বাদ দাও তাহলে টিসিএস সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পাবা। আর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বের করতে চাইলে ওর সাথে তুমি 273.15 যোগ দিলেই ক্যালভিনে তাপমাত্রা পেয়ে যাবা। আর আরেকটা সমীকরণ এটা মনে রাখবা, সেলসিয়াসের তাপমাত্রা এই যে সূত্র টিসি সমান 5/9 টিএফ -32। এই ম্যাথে তোমরা এই সূত্র অথবা তোমার বইয়ে যে সূত্রটা আছে ওইটা দিয়ে তোমরা কি করতে পারবা, সেলসিয়াস এবং ফারেনহাইটের তাপমাত্রা একটা থাকলে আরেকটা বের করতে পারবা। এটা দৃশ্যপটযুক্ত পোস্টার মধ্যে থাকতে পারে বের করার জন্য। তো আমরা এরপরে যখন খালি শুধু দৃশ্যপটযুক্ত প্রশ্নগুলো পড়বো তখন আমি তোমাদেরকে এই ম্যাথটা করায় ফেলবো। তোমাদের বইয়ের আরেকটা প্রশ্ন ছিল যেটা বোর্ড থেকে দিয়েছিল, এই প্রশ্নটা বোর্ডের নমুনা প্রশ্ন ছিল যে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। যে প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ধাপটা তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা এটা দিতে পারবা যে আমি বৈজ্ঞানিক অনুসন্ধান গাছের বৃদ্ধি এবং পানি, এটা আমার ছিল উদাহরণ, এবং আমি এটা ধাপ 1 2 3 4 5 6 এই 6টা ধাপের মধ্যে আমি অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করব উদাহরণের মাধ্যমে। যেমন আমি একটা সমস্যা ঠিক করব, আমার সমস্যা কি, আমি গাছে পর্যাপ্ত পানি দিলে গাছকে দ্রুত বৃদ্ধি পায়, এটা আমার সমস্যা। এখন এই সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া দ্বিতীয় ধাপটা। তো আমার বই ইন্টারনেট শিক্ষকের জিজ্ঞাসা করে জানবো যে গাছে পানি দেওয়ার উপকারিতা নিয়ে আগে কোনো গবেষণা হয়েছে কিনা। এবার সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো বাকি কাজগুলো করব। ঠিক আছে, দেখো তোমরা তাহলে এটা নিজেরা একটু শিখে নিবা, পেরে যাবা, একদম সহজ করে লিখে দিয়েছি। এটা দেখো কিভাবে প্রযুক্তি মানুষের কল্যাণ অকল্যাণ উভয় করে, বিজ্ঞান আবিষ্কার একদিকে উপকার অন্যদিকে ধ্বংসতে বর্ণনা করো। এটা একদম সহজ প্রশ্ন, তোমরা শিখে ফেলবা যে প্রযুক্তি মানুষের কল্যাণ অকল্যাণ উভয় করতে পারে। একদিকে প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে, যোগাযোগ সহজ হয়েছে, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বেড়েছে এবং দৈনন্দিন কাজগুলো সহজ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার যেমন বিদ্যুৎ, ইন্টারনেট, চিকিৎসা সরঞ্জাম এগুলো মানুষের জীবনকে উন্নত করেছে। অন্যদিকে প্রযুক্তির ধ্বংসাত্মক দিকও ধারণ করে। পারমাণবিক অস্ত্র, পরিবেশ দূষণ এবং অত্যধিক প্রযুক্তির উপর নির্ভরতা জীবনের জন্য হুমকি হতে পারে। অস্ত্রের উন্নতি যুদ্ধ ও সহিংসতা বাড়াতে ভূমিকা রাখে। সুতরাং প্রযুক্তি মানুষের জীবনকে উভয়ভাবে প্রভাবিত করতে পারে, সুবিধা এবং বিপদ উভয়ই বয়ে আনতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের সকল ভিডিওগুলো এখন দ্রুত দিয়ে দেবো। আজকে সন্ধ্যায় তোমাদেরকে ইংরেজি শিখাবো, গ্রামার ভিডিওগুলো দিয়ে দেবো। তোমরা এটা দেখলে তোমাদের 30 মার্কের ফুল গ্রামারটা পেরে যাবা এবং পয়েমটাও শিখাই দেবো, তোমাদের দ্রুত হয়ে যাবে। ভালো থেকো।